বাংলাদেশের অনেক লোকজনরাই একটা হতাশার মধ্যে ছিল, আমেরিকা বোধহয় তাদের পলিসি চেঞ্জ করেছে। আমি আগেই বলেছি আমেরিকা তার পলিসি চেঞ্জ করে নাই। এই রিপোর্টটার ভিতরে আশাব্যঞ্জক কোনো কিছু, আমি জানি না সাকিব আপনি কতটুকু পড়েছেন, এর ভিতরে আশাব্যঞ্জক কোনো একটা লাইন আমি খুঁজে পাই নাই। আমিও পাইনি। মানে এতটা নেতিবাচক রিপোর্ট ইতিপূর্বে কখনোই হয় না। এটা তো প্রতি বছর তারা দেয়। এই বছর যেটা দিয়েছে মানে এই ধরনের রিপোর্ট ইতিপূর্বে কখনো তারা দেয়নি। এবং এটা যারা যুক্তরাষ্ট্রকে যারা অবজার্ভ করে তারা জানে যে যুক্তরাষ্ট্র তখনই এরকম একটা নেতিবাচক রিপোর্ট দেয় যখন তারা ওই দেশে ওই সরকারটিকে তারা আর চায় না। মানুষ, বাংলাদেশের যারা জনগণ, তারা কিন্তু যুক্তরাষ্ট্রের উপর একটা হতাশা তাদের মধ্যে এখন মাঝে কাজ করছে। কারণ একটা সময় ছিল আপনি স্টেট ডিপার্টমেন্টে আপনি সেখানে যেতেন এবং আপনি সেখানে গিয়ে প্রশ্ন করতেন, ওগুলোর প্রতি মানুষের একটা আগ্রহ ছিল। কিন্তু এখন অবস্থাটা এমন হয়ে গেছে যে এখন পিটার হাস কি করতেছে বা স্টেট ডিপার্টমেন্টে কি প্রশ্ন উত্থাপন করা হচ্ছে এগুলোর প্রতি মানুষের এখন আর কোনো কিউরিয়াসিটি নেই। কারণ মানুষ মনে করছে যে যুক্তরাষ্ট্র আসলে ভারতের দৃষ্টিতেই বাংলাদেশকে দেখে এবং এই জন্য আসলে যুক্তরাষ্ট্রের দিকে চেয়ে থেকে কোনো লাভ নেই। ঠিক এমনই একটা হতাশা যখন মানুষের মাঝে কাজ করছে, সে সময় কিন্তু এই মানবাধিকার রিপোর্টটি কিন্তু জনগণের মাঝে নতুন করে একটা আশার আলো দেখাচ্ছে এবং দেখাবেই না কেন, কারণ এই রিপোর্টটাতে এমন সব বিষয় তুলে ধরা হয়েছে যেটা আজ পর্যন্ত কখনো এই দেশ স্বাধীন হওয়ার পরে কোনো মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ কখনো বাংলাদেশকে নিয়ে এতটা নেতিবাচক রিপোর্ট তারা ইতিপূর্বে প্রকাশ করেনি। এবং এখানে এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে তারা টাচ করে নাই। তারা গুম, হত্যা, তারপরে এখানে এই সরকারের পক্ষ থেকে যেভাবে জোর জবরদস্তি করে বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে, প্রতিটা বিষয় অর্থাৎ সরকারের প্রতিটা অনাচারকে তারা অনেক চমৎকার করে এই মানবাধিকারের যে ভায়োলেশন সেই সরকার করছে তা তারা এই রিপোর্টে তুলে ধরেছে। এবং এর মাধ্যমে কিন্তু বোঝা যায় যে যুক্তরাষ্ট্র যখন একটা পদক্ষেপ নেয় তারা কিন্তু ওই বেসড অন দিস রিপোর্টস তারা পদক্ষেপ নেয়। তো এখন আমরা বলতেই পারি যে যুক্তরাষ্ট্র কিন্তু সবকিছু তাদের পরিকল্পনা মতো রেডি করে ফেলেছে। এখন এটা জাস্ট যে কোনো মুহূর্তে এটা এক্সপ্লোড হতে পারে। তা আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই মানবাধিকার রিপোর্টের আসলে ইম্প্যাক্ট কি হতে পারে বাংলাদেশের উপরে যদি কংগ্রেস অথবা ইউএসএআইডি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ অথবা ইউরোপিয়ানরা কোনো ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত নিতে চায় অথবা কোনো সাবজেক্টে কোনো সিদ্ধান্ত নিতে চায়, তখন তাদেরকে বলা হয় রিভিউ ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট ব্রিফ অন বাংলাদেশ। যখন এই কথাটা বলে তখন এই হিউম্যান রাইটস এর উপরে যে ব্রিফটা থাকে এটাকে তারা অগ্রাধিকার দেয়। ওই দেশের অবস্থাটা কি তখন তারা এটার উপরে দেখে। আপনারা যে যত বলেন হাসিনা নির্বাচনে জিতেছে, পঞ্চমবার ষষ্ঠবার, এই করেছে সেই করেছে, কিন্তু স্টেট ডিপার্টমেন্ট এবং ইউরোপিয়ানদের বাংলাদেশের উপরে রিপোর্ট যদি দেয় তাহলে সেক্ষেত্রে খাঁটি বাংলায় বলা হয় হাসিনা শেখ জোর জবরদস্তি করে একটা রাক্ষসনী, একটা হারামজাদি ক্ষমতায় জোর করে বসে আছে যার ভিতরে কোনো ডিসেন্সি নাই। এখন একটা কথা, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের রিপোর্টে সাকিব যেটা বলেছে, আমি রিপোর্টটা সব শেষ করিনি, আমি লাইন বাই লাইন, অক্ষর বাই অক্ষর আমি পড়ছি। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, নেকেডলি বাংলাদেশকে যেভাবে ডিসক্রাইব করা হয়েছে, আমি যেমন বলি না হাসিনা হইতেছে ভারতীয় একটা সুকন্যী, তারা ভদ্রভাবে বলছে হাসিনা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় একটা হারামজাদি। এখন আমি কুত্তার বাচ্চা বলি, শুয়োরের বাচ্চা বলি, বুড়া খান কি বলি, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এই শব্দগুলা ব্যবহার করে না, কিন্তু ইনডাইরেক্টলি বলে শি ইজ এ সোশ্যাল প্রস্টিটিউট, শি এনগেজড হারসেলফ by doing anything and everything just to stay in power by killing her own people. সরাসরি বলেছে। বাংলাদেশি ভাই বোনেরা আমাকে বলছেন না স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট আর আমার কথাবার্তার ভিতরে তফাৎ শুধু একটা, আমি গালিগালাজ করে কথাগুলো বলি আর ওরা ভদ্রভাবে বলে, আমি বলি বেশ্যা আর ওরা বলে গতর বেচনি, শরীর বিক্রি করে খায়। এখন আমার কাছে ভালো শব্দ তো আপনারা পাবেন না, তো ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের ওখানে যাবেন। আর যারা আমারে গালি দেন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট পড়তে গেলে আপনাদের দাঁত ভাঙা যাইব, কারণ ওইটা রিপোর্টের 4 ভাগের 3 ভাগ আপনি বুঝবেন না। এখন আমেরিকা হঠাৎ করে এ ধরনের একটা রিপোর্ট বাংলাদেশের উপরে করলো কেন? একটা কারণে, বাংলাদেশে আমেরিকা একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সঠিক সরকার, জনগণের নির্বাচিত একটা সরকার আমেরিকা দেখতে চায়। কিন্তু আমেরিকারও একটা ফরেন পলিসি আছে, ঠিক আছে, তাদের ফরেন পলিসি অনুযায়ী তারা চিন্তা করে।
যে আমরা যদি বাংলাদেশের উপরে বা সাউথ ইস্ট এশিয়া কান্ট্রিগুলোর উপরে আমাদের যদি কিছু করতে হয়, তাহলে আমরা অন দা বেসিস অফ হোয়াট আমরা সিদ্ধান্তটা নিতে পারবো। তো সিদ্ধান্তটার ক্ষেত্রে বাংলাদেশের কোনো একটা জায়গায় এই রিপোর্টটার ভিতরে আশাব্যঞ্জক কোনো কিছু, আমি জানি না সাকিব আপনি কতটুকু পড়েছেন, এর ভিতরে আশাব্যঞ্জক কোনো একটা লাইন আমি খুঁজে পাই নাই। আমিও পাইনি, মানে এতটা নেতিবাচক রিপোর্ট ইতিপূর্বে কখনোই হয়নি। এটা তো প্রতি বছর তারা দেয়, এই বছর যেটা দিয়েছে মানে এই ধরনের রিপোর্ট ইতিপূর্বে কখনো তারা দেয়নি। এবং এটা যারা যুক্তরাষ্ট্রকে যারা অবজার্ভ করে তারা জানে যে যুক্তরাষ্ট্র তখনই এরকম একটা নেতিবাচক রিপোর্ট দেয় যখন তারা ওই দেশে ওই সরকারটিকে তারা আর চায় না, তখনই তারা এরকম নেতিবাচক রিপোর্ট দেয় যেখানে কোনো পজিটিভ আপনি খুঁজে পাবেন না। আমি যে কথাটা বলছি তার ভিতরে একটা জিনিস আমরা খুব সূক্ষ্মভাবে আমি দেখলাম, আমি জয় পাতায় যাই, আমি একটা ভালো পজিটিভ জিনিস খুঁজছি, কিন্তু একটা জিনিস আছে, যেমন এখন আমাকে যদি বলা হয় যে ভাই অথবা মিস্টার মিল্টন, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের তাদের মানবাধিকার রিপোর্টে বাংলাদেশকে নিয়ে কথা বলছে, কিন্তু তারা অ্যাক্ট করে না এটার উপরে। এখন এই কথাটা নিয়ে আমি আর সাকিব বহুবার আলাপ আলোচনা করেছি, কারণ আমেরিকা যখন একটা ফরেন পলিসি অ্যাডপ্ট করে তখন তাদের একটা টাইম ফ্রেম দেখে, ওয়ার্ল্ড পরিস্থিতি দেখে। আপনাদেরকে আমি একটা কথা আগেও বলেছি, আবার একটু রিপিট করি। প্রেসিডেন্ট জো বাইডেন 23-তে ইন্ডিয়া গেলেন। ইন্ডিয়ায় গিয়ে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্ডিয়ান বেশ কিছু পলিসিকে জো বাইডেন কিন্তু কঠোরভাবে সমালোচনা করছে উইদিন হিজ পাওয়ার, এবং এই যেটা সমালোচনাটা করছে ইন্টারনালি তাদের লোকজনের সাথে, ল মেকারসদের সাথে। এখন এই সাবজেক্টটা এমন ভাবে সমালোচনা করছে, জো বাইডেন এবং আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন চেয়েছে যেন এই সমালোচনাটা যেন ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে পৌঁছে। আমেরিকানরা কিন্তু একটা কাজ করে, সরাসরি কখনো অনেক কথা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলে না, না বলে তারা কি করে, ইন্টারনালি যে আলাপ আলোচনাগুলো হয় এই আলোচনাগুলো কোনো একটা দিক থেকে তারা পুশ করে যাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমেরিকার মানসিকতাটা জানে। তো জানার পরে ইন্ডিয়া টের পেয়েছে যে জো বাইডেন যদি ইন্ডিয়া ভিজিট র্যাপ আপ করার পরে ওখানে একটা প্রেস কনফারেন্স করে, ওই প্রেস কনফারেন্সে কোন সাংবাদিক যদি জো বাইডেনকে ইন্ডিয়া ইন্টারনাল এন্ড এক্সটার্নাল পলিসি নিয়ে কথা বলে, জো বাইডেন এমন কিছু বেফাস কথা বলবে যেটা মোদির বিপক্ষে যাবে, ইন্ডিয়ার বিপক্ষে যাবে, ইন্ডিয়ান ইন্টারনাল পলিসির বিপক্ষে যাবে, এক্সটার্নাল পলিসির বিপক্ষে যাবে। যখন এই সাবজেক্টটা তারা টের পেয়েছে, আপনারা জেনেছেন কিনা জানি না, জো বাইডেনকে ইনডিরেক্টলি এবং আমেরিকান ডিপ্লোম্যাটদের মাধ্যমে কিছু কিছু সাবজেক্টে তাদেরকে ইনডাইরেক্টলি বোঝানো হয়েছে যে জো বাইডেন যদি ইন্ডিয়ায় বসে ওই প্রেস কনফারেন্সটা না করে তাহলে ইন্ডিয়া খুশি হবে। মোস্ট অফ দ্য টাইম ইন্ডিয়া এই কাজটা করে ইসরায়েলের থ্রুতে। জো বাইডেন কি করেছে সাকিব, এই প্রেস কনফারেন্সটা কোথায় করেছে? ইন্ডিয়া থেকে জো বাইডেন র্যাপ আপ করেছে, করাই গিয়ে কোথায় গেছে? ভিয়েতনাম গেছে। আপনি কি জানেন সে ভিয়েতনামে বসে ওই প্রেস কনফারেন্সটা করছে? ভিয়েতনামে বসে প্রেস কনফারেন্সে ইন্ডিয়ারে সাইজ করে ছেড়ে দিছে। এখন বাংলাদেশি ভাই বোনেরা, এই উদাহরণটা আমি কেন দিলাম আপনাদেরকে? একটা কারণ, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট যখন এ ধরনের একটা রিপোর্ট করে, এটা থেকে সাকিব একটা কথা সঠিকভাবে বলেছে, এই যে এই বছরটা এই ডিপার্টমেন্ট অফ স্টেটের ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত আমেরিকা এই এক বছরের ফ্রেমে বাংলাদেশের যেই সিদ্ধান্তগুলো নেবে, প্রত্যেকটা সিদ্ধান্ত হবে বেসড অন দিস ডিপার্টমেন্ট অফ স্টেটস ব্রিফ অন বাংলাদেশ। কংগ্রেসে যদি বাংলাদেশের উপরে কোনো এড দিতে যায়, আইএমএফ এ যদি কোনো লোন দিতে যায়, ওয়ার্ল্ড ব্যাংক যদি কোনো লোন দিতে যায়, তাইলে কি হবে? ওদের সামনে এই রিপোর্টটা থাকবে, পড়ো রিপোর্টটা পড়ো। তখন বাংলাদেশের আমেরিকান একজন কংগ্রেসম্যান, আমেরিকান একজন সিনেটর অথবা আমেরিকান অন্য কোনো পাবলিক অফিসিয়ালরা যখন এই রিপোর্টটা দেখবে, তখন বলবে যে তাইলে আমরা এই দেশে হেল্প করতেছি কেন? আর একটা কথা,
ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা জিনিস হয়, যেমন আমেরিকান ইনভেস্টররা অথবা ইউরোপিয়ান ইনভেস্টররা যখন বাংলাদেশে ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে সাকিব, তখন তারা কিন্তু ওই ইউরোপিয়ানদের বাংলাদেশে হিউম্যান রাইটস রিপোর্টটা কিন্তু তারা অবজার্ভ করে, তারা দেখে, স্টাডি করে যেখানের অবস্থা কি, রাজনৈতিক অবস্থা কি, সামাজিক অবস্থা কি, সরকারের ইন্টারনাল পলিসি কি, ব্যুরোক্রেসি কেমন, সৎ কেমন, এফেক্টিভ কেমন, এগুলো নিয়ে তারা দেখে। এগুলো নিয়ে তারা যখন দেখে, এইটার উপরে বেস করে তারা ইনভেস্টমেন্টের জন্য তারা সামনে আগায়। তো এখন একটা জিনিস আমাদের সামনে বেরিয়ে আসছে, সেটা কি, বাংলাদেশের অনেক লোকজনরাই একটা হতাশার মধ্যে ছিল, আমেরিকা বোধহয় তাদের পলিসি চেঞ্জ করেছে। আমি আগেই বলেছি আমেরিকা তার পলিসি চেঞ্জ করে নাই। তাহলে কি হয়েছে, একটা সেটব্যাক হয়েছে, সময়ের এক্সিকিউশনের ব্যাপারে একটা সেটব্যাক হয়েছে। কি সেটব্যাক হয়েছে, আমেরিকা এই মুহূর্তে প্যালেস্টাইনি এবং ইসরায়েলিদের যেই কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা এই মুহূর্তে ফেস করবে, আমেরিকা হয়তো চিন্তা করেছে, করে নাই, whatever, it came suddenly. Now, Israel become more important than South Asia. Israel become more important than Bangladesh. Israel become more important in the eyes of the Biden administration than Bangladesh or Southeast Asian policy. বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতা হরণের নামান্তর, সম্পাদক পরিষদ ও নোয়াব। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপকে গণমাধ্যমের স্বাধীনতা হরণের নামান্তর বলে মনে করেন সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। এই দুই সংগঠন এক যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র ও মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনম ও নোয়াব সভাপতি এ কে আজাদের পাঠানো বিবৃতিতে বলা হয়, এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারছে না। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অলিখিত নিষেধাজ্ঞার কারণে সাংবাদিকদের অস্থায়ী পাস ইস্যু রাখা বন্ধ রয়েছে। অর্থনীতি বিষয়ক প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে এলেও এখন পর্যন্ত বিষয়টি কোনো সুরাহা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে অলিখিত এ নিষেধাজ্ঞাকে স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র ও মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে মনে করছেন নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াব ও সাধারণ পরিষদ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন সেটি নোয়াব ও সম্পাদক পরিষদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি বলেছেন, এখন থেকে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট অনুমতিপত্র, প্রবেশ পাস নিয়ে শুধু মুখপাত্রর কাছে যেতে পারবেন। কোনো কর্মকর্তা যদি সাংবাদিকদের পাস দেন, সেক্ষেত্রে শুধু সেই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করা যাবে। তবে আগের মতো সাংবাদিকরা অবাধে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিভাগে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের উল্লেখিত এ পদক্ষেপ সাংবাদিক প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞারই বহিঃপ্রকাশ। নোয়াব সম্পাদক পরিষদ মনে করে, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতা হরণেরই নামান্তর। এ নিষেধাজ্ঞার ফলে ব্যাংক ও আর্থিক খাত তথা দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানার অধিকার থেকে জনগণ বঞ্চিত হবে। পক্ষান্তরে এটি এ খাত নিয়ে জনমনের অনাস্থাকে আরও বাড়িয়ে তুলবে। একই সঙ্গে তা ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম, দুর্নীতিকে আরও উৎসাহিত করবে। বিবৃতিতে বলা হয়, যে কোনো দেশের অর্থনীতি ও গণমানুষের আস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘমেয়াদী টেকসই ব্যাংক খাত বিনির্মাণ
এবং এ খাতের ওপর জনগণের আস্থাকে দৃঢ় করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা প্রয়োজন। স্বাধীনতার পর গত 53 বছর সাংবাদিকরা স্বাধীনভাবে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ ও তথ্য সংগ্রহের মাধ্যমে জনসাধারণের তথ্য চাহিদা পূরণের পাশাপাশি দেশের ব্যাংক ও আর্থিক খাতে জবাবদিহিতা নিশ্চিতে ভূমিকা রেখে এসেছে। এ অবস্থায় সাংবাদিকদের বাধাহীন প্রবেশ দ্রুততার সঙ্গে নিশ্চিতের দাবি জানাচ্ছে সম্পাদক পরিষদ ও নোয়াব। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।